রাজপথে নেমে এসেছে, মা বাবাদেরকে বাধ্য করেছে রাজপথে যাওয়ার জন্য। আমি একদিন রাত্রে বাসায় আসার পরে আমার ওয়াইফ কমপ্লেন করছে যে তোমার ছেলে সকালে বেরিয়ে গেছে, সে নাকি মিছিলে গেছিল আজকে সারাদিন, দেখো তুমি ঘরে আসার একটু আগে সে ঘরে আসছে। আমার ওয়াইফের চিন্তা ছিল যে আমি নিশ্চয়ই তাকে একটু বকাঝকা করবো, কারণ ওর রেজাল্ট খুব বেশি ভালো না। তো আমি তাকে ডাকলাম, তুমি কি বাবা আজকে মিছিলে গিয়েছো? তো সে কিছুক্ষণ চুপ থেকে সে বললো হ্যাঁ গিয়েছি। তো আমি তাকে জড়ায় ধরলাম, জড়ায় ধরে তাকে বললাম যে এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। আমার বউ বললো যে তুমি এটা কি করলো? সে ভাবলো যে আমি হয়তো ছেলেকে একটু বকা দিব, বোঝাই বলবো বাবা এরকম মিছিলে যায় না, তোমার মা খুব টেনশন করবে ইত্যাদি ইত্যাদি। তো আসলে আমরা এরকম একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম, আমরা মনে করেছিলাম যে এরপরে যদি আর সময় যেটা আসবে সেটা আমাদের আর বেঁচে থাকার বা আমাদের আর থাকার আর কোনো প্রশ্ন আসে না। কারণ আপনারা জানেন যে একটার পর একটা ঘটনা যেভাবে দেশে ঘটেছে, যেভাবে একটার পর একটা জায়গায় আমাদেরকে আঘাত করা হয়েছে, যে রাষ্ট্রটা ক্রমশ একজন ব্যক্তির রাষ্ট্রে পরিণত হচ্ছিল। এটা আর একদলীয় রাষ্ট্র না। আপনারা যারা পলিটিক্যাল হিস্ট্রি সম্পর্কে জানেন তারা জানেন যে মোনার্কি থেকে শুরু করে কিভাবে এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার পর্যায়গুলো কোথায় যেতে যেতে একটা সময় আমরা শুনেছি না যে ওই যে আমি সে দার্শনিকের নাম ভুলে গিয়েছি, যিনি বলেছিলেন আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। আমরা কিন্তু এই আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে শেখ হাসিনা বলতেন আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র, আমি যা বলি তাই তো হয়। দেখেন না পদ্মা সেতু তিনি দাঁড়িয়ে সেলফি তোলেন, আইন ভঙ্গ করেন, সেটা কোনো অপরাধ না। আর আপনাদের দেশে তো যে ঋষি সুনাক বা কেউ সাইকেল চালালে তাকে জরিমানা করা হয়, তাই না? তো এনিওয়ে আমি যেটা বলছি যে এমন একটা দেশ আমাদের ভাগ্যে জুটেছে যে এই দেশটার জন্য আমরা বারবার রক্ত দেই, বারবার জীবন দেই। 90-ও আমরা বলেছিলাম এটা দ্বিতীয় স্বাধীনতা। আমরা বারবার বলেছি 69-এও গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু গণ অভ্যুত্থানের পরে মুক্তি আসে নাই। আইয়ুব খানের বদলে ইয়াহিয়া খানের শাসন জুটেছিল আমাদের ভাগ্যে। 90-এ এরশাদের পতনের পরে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। 2024-এর স্বপ্ন কি টিকবে না স্বপ্ন আবার ভঙ্গ হবে, এরকম একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। সেদিন আমাকে একজন সিনিয়র রাজনীতিবিদ জিজ্ঞেস করছিল কেমন লাগছে। আমি বললাম যে এক সময় ঘুমাইতে পারতাম না শেখ হাসিনার দুঃশাসনের দুশ্চিন্তায় ভয়ে, আর এখন ঘুমাতে পারছি না স্বপ্ন ভঙ্গের ভয়ে। কারণ 400টা মানুষ আমাদের চোখের সামনে আছে যারা চিরতরে অন্ধ হয়ে গেছে। 20,000 মানুষ আছে যারা আমাদের মতো শরীরে বুলেট নিয়ে বেড়াচ্ছে। আমার বুলেটটা এত হার্মফুল না, কোমরের বাম পাশে মাঝে মাঝে একটু স্পর্শ হয়, অত বেশি জানান দেয় না। কিন্তু এমন শরীর আছে যার শরীরে 100-200 বুলেট নিয়ে সে বহন করছে। বিশ্বাস করেন এরা রাষ্ট্র বোঝে না, বিশ্বাস করেন এদের কাছে দল মত সংস্কার এদের কাছে মুখ্য নয়। এরা অনেকেই আছে, কেউ কখনো এসে বলবে না। দেখেছেন না আমাদের নেতারা অনেক ক্রেডিট নিচ্ছে যে আমরাই প্রথম বলেছিলাম, আমরাই করেছিলাম। এটা আমাদের সহজাত প্রবণতা। বিজয়ের পরে সবাই বলছে আমি তো এটা করেছিলাম, আমি তো এটা করেছিলাম। ঠিক আছে না? আমাদের 5ই আগস্ট আমরা তো সবাই জেলে ছিলাম, বেশিরভাগ লোক যারা নেতা গোছের ছিলেন। তাহলে কারা এই 5ই আগস্টের একদিনের মধ্যে এত বড় ম্যাসিভ একটা মব ঘটিয়ে দিল? এদের 90% মানুষ আছে এরা জীবনে মিছিলও করে নাই, জীবনে রাস্তায় আসে নাই। কি আপনারা আমার কথা বিশ্বাস করেন? না করে উপায় নাই, কারণ আপনারা তো রুটলেস না, আপনারা তো দেশের সাথে যোগাযোগ আছে আপনাদের। আপনি ভালো করে ভিডিওগুলো দেখিয়েন, গণভবনের ছবি যারা দিয়েছে ফেসবুকে পোস্ট করেছে, ওর অতীতের ছবি দেখিয়েন, কোনোদিন সে একটা কথাও এই সংগ্রামের জন্য মুক্তির জন্য বলেছিল কিনা?
কিন্তু সে যদি 5 তারিখ না নামতো তাহলে কিন্তু আমাদের আন্দোলন সফল হতো না। সুতরাং তাকেও অবজ্ঞা করার সুযোগ নাই যে তুমি সারা জীবন আসো নাই, আজকে আসছো। তার ওই একদিনের 1 ঘন্টার আধা মিনিটের আশাটাও আজকের এই বিজয়কে স্পর্শ করেছে।